আমাদের লিংকটা গেছে কিনা দেখো তো। মুখালে কি গরম হইব না? হ্যাঁ, আমাকে দেখা যায় না। আমার এটা মনে করে গেছে। ইউজ অফ মাল্চ ম্যাটেরিয়াল দিয়ে আমরা মাটির তাপমাত্রা বাড়াতে পারি। তারপর হচ্ছে ম্যানিপুলেশন অফ ভেজিটেশন। ম্যানিপুলেশন অফ ভেজিটেশন সেটা হচ্ছে ভেজিটেশন ইটসেলফ ক্যান বি ম্যানিপুলেটেড টু কন্ট্রোল টেম্পারেচার উইদিন ক্রপস। অর্থাৎ মাটিতে গাছ যদি ঘন থাকে কোনো জায়গায়, তার মধ্যে আমাদের হলো সোলার রেডিয়েশন মাটিতে পৌঁছতে হবে যদি আমরা মাটির তাপমাত্রা বাড়াতে চাই। সোলার রেডিয়েশন মাটি যদি না পৌঁছতে পারে তাহলে কিন্তু মাটি উত্তপ্ত হবে না, মাটির তাপমাত্রা বাড়বে না। সেক্ষেত্রে গাছ যদি ঘন থাকে তাহলে ঘন গাছের মধ্যে দিয়ে তাপমাত্রা কিন্তু মাটি পর্যন্ত পৌঁছাতে পারবে না। So anything that prevents the accumulation of radiation during the day will increase frost. হচ্ছে যদি গাছে যদি বাধাপ্রাপ্ত হয়, কোনো কিছু বাধাপ্রাপ্ত যদি হয়, রেডিয়েশন যদি না আসতে পারে, তাহলে কি হবে? তাহলে এই সয়েল কাভারেজে ফ্রস্টের পরিমাণ বাড়বে, তাপ সূর্যালোক না পড়ার কারণে। সেই ক্ষেত্রে ভেজিটেশন দ্যাট শেড দ্য সয়েল রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ হিট স্টোরড ইন দ্য ডে। তাহলে যদি ভেজিটেশন বেশি থাকে, তার ছায়ার কারণে মাটি পর্যন্ত তাপমাত্রা পৌঁছাতে পারে না, যার ফলে reduce the amount of heat stored in the seed, stored in the সয়েলে কিন্তু হিটটা স্টোর হতে পারবে না, যেহেতু সানশাইন সূর্যালোক মাটিতে এসে পৌঁছাতে পারবে না ঘন গাছপালা অথবা গাছপালার ছায়া থাকার কারণে। Thus a shaded area is more liable to become frosted one under clean cultivation. যে জায়গায় আচ্ছাদিত থাকে সেই জায়গায় কিন্তু ফ্রস্ট বেশি হবে পরিষ্কার জায়গার তুলনায়। if plants are widely spaced, যদি গাছ আমরা পাতলা করে লাগাতে পারি, more solar radiation is embedded to the soil, মাটিতে বেশি সোলার রেডিয়েশন পৌঁছাবে, প্ল্যান্ট themselves are relatively poor at storing heat. গাছ নিজে কিন্তু হিট স্টোর করে রাখতে পারে না, গাছ কিন্তু তাপ ধরে রাখতে পারে না, কিন্তু এই তাপটা যদি মাটিতে আসে, মাটি কিন্তু এই তাপটি, মাটি সয়েল ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়াটার আর গুড স্টোরেজ কন্টেইনার, তাহলে গাছের তুলনায় মাটি বা পানি এই তাপটা কিন্তু বেশি ধরতে পারে। সেই কারণে যে গাছ যদি পাতলা করে লাগানো হয়, তাহলে সূর্যালোকটা মাটিতে এসে পৌঁছাবে, মাটি উত্তপ্ত হবে, মাটি হিটটা ধরে রাখবে, ফ্রস্ট থেকে গাছকে রক্ষা করবে। তাহলে হচ্ছে ম্যানুফ্যাকচার অফ ভেজিটেশন হলো গাছটা হলো পাতলা করে রাখা। তারপরে স্প্রিংকলিং। স্প্রিংকলিং হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন। A very low rate of application of water through irrigation can be effective in preventing freeze damage through the release of heat during cooling and freezing. তাহলে যদি স্প্রিংকলার ইরিগেশন দিতে হবে ফোয়ারা আকারে। ফোয়ারা আকারে যদি আমরা পানি আমরা অনবরত গাছে দিতে পারি, তাহলে কিন্তু বরফটা গাছের মধ্যে জমতে পারবে না। আর যদি যদি পানি না দেওয়া হয়, বরফ কিন্তু শুকিয়ে গেলে কিন্তু তার কিন্তু তাপমাত্রা আরো কমে যায় বরফের, যার ফলে কিন্তু গাছ ফ্রস্ট ইনজুরিতে ভোগে। তাহলে আমরা যদি অনবরত কন্টিনিউয়াস ফোয়ারা আকারে পানি যদি আমরা গাছে দিতে পারি অনবরত অবিরাম ভাবে ফ্রিজ টাইমে, তাহলে কিন্তু গাছকে বরফ থেকে রক্ষা করা যাবে। Protection from freezing temperature as low as -6 degree have been reported for low growing berry and vine crops. দেখা গেছে যে বেরি জাতীয় ফসল, স্ট্রবেরি বা ব্লুবেরি যেটি হোক, বা ভাইন ক্রপ লতানো জাতীয় ফসলে -6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই ফ্রিজিং টেম্পারেচারকে প্রোটেক্ট করা যেতে পারে by applying sprinkler irrigation or sprinkling when 1.5 to 2.5 millimeter per hour of water was applied, যেখানে প্রতি ঘন্টায় 1.5 হতে 2.5 মিলিটার ওয়াটার যদি সাপ্লাই দিতে পারে আমরা ফোয়ারা আকারে, স্প্রিংকলার ইরিগেশন আকারে, তাহলে গাছের মধ্যে কিন্তু বিশেষ করে স্পেশালি ভাইন ক্রপস অ্যান্ড ব্লুবেরি বা স্ট্রবেরি গাছে বরফ জমা থেকে গাছকে রক্ষা করতে পারে স্প্রিংকলার ইরিগেশনের মাধ্যমে। তাহলে একে অবিরাম ভাবে পানি দিতে হবে যাতে করে বরফটা শুকিয়ে যেতে না পারে, শুকিয়ে কিন্তু গেলে কিন্তু তাপমাত্রাটা কমে যাবে। সেই শুকিয়ে জায়গাতে রক্ষা করার জন্য আমরা যদি অবিরাম ভাবে পানির ফোয়ারা দিতে পারি, তাহলে কিন্তু গাছে আর বরফ জমতে পারবে না, ফ্রিজিং ইনজুরি থেকে গাছকে রক্ষা করবে। তারপর হচ্ছে স্যান্ডিং। স্যান্ডিং হচ্ছে স্যান্ড দেওয়া, মাটিতে যদি আমরা তাপমাত্রা কমে যায় সেই মাটিতে আমরা গাছের গোড়ায়
কিছুটা স্যান্ড আমরা অ্যাপ্লাই করতে পারি। The sandy surface warms up easily. আমরা জানি যে বেলে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয় and cool only slowly by radiation, এবং এবং কিন্তু এটা আস্তে আস্তে স্লো হয়, আস্তে 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 এটি ঠান্ডা হয়। সেই কারণে বেলে মাটি কিন্তু তাপমাত্রা ধরে রাখতে পারে, উত্তপ্ত হয় এবং এটি তাপমাত্রা ধরে রাখতে পারে। সেই কারণে যেখানে ফ্রিজিং ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত গাছের আশেপাশে ও গোড়ায় যদি স্যান্ড দেওয়া যায় তাহলে কিন্তু এই এই ফ্রিজিং টেম্পারেচার থেকে গাছকে রক্ষা করা সম্ভব। স্যান্ড অলসো মিনিমাইজ ইভাপোরেশন, এছাড়াও স্যান্ড মিনিমাইজ করে ইভাপোরেশন বিকজ অফ ইটস লো ওয়াটার কন্টেন্ট। স্যান্ডি সয়েলে কম পরিমাণে পানি থাকার কারণে এর ইভাপোরেশন কম হয়। স্যান্ডিং ইজ ক্যাপেবল অফ রেইজিং বাই সেভারাল ডিগ্রিজ অফ টেম্পারেচার। যদি আমরা মাটিতে গাছের গোড়ায় যদি স্যান্ড দিতে পারি তাহলে কিন্তু কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়াতে পারে। লোমি অ্যান্ড ক্লে সয়েলে ক্লে সয়েল এবং লোমি সয়েলে যদি আমরা একটা স্যান্ডি সয়েলের প্রলেপ দেওয়া যেতে পারে সেখানে কিন্তু তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়ানো সম্ভব। and even more for organic soils, যে মাটিতে বেশি করে অর্গানিক ম্যাটার থাকে সেখানে যদি আমরা বেলে মাটির প্রলেপ দেওয়া হয় সেখানে কিন্তু মাটির তাপমাত্রা বাড়াবে। স্যান্ড তাপমাত্রা বাড়ার কারণে গাছকে ফ্রস্ট থেকে রক্ষা করবে, দাস ডিমিনিশিং দ্য ফ্রস্ট হ্যাজার্ড। এভাবে বেলে মাটি বেলে স্যান্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফ্রস্ট হ্যাজার্ড কমানো যেতে পারে, গাছকে ফ্রস্ট হ্যাজার্ড থেকে রক্ষা করা যেতে পারে। ব্রাশিং, এই ব্রাশ অর্থ কিন্তু অনেকে পরীক্ষার খাতায় কিন্তু লেখে যে ব্রাশ অর্থ ব্রাশ দেওয়া, গাছে ব্রাশ করা। আসলে কিন্তু এই ব্রাশ কিন্তু সেই ব্রাশ না, ব্রাশ দেওয়া না, এর হলো কোনো পেপার, ব্রাউন ক্রাফট পেপার দ্বারা গাছকে রক্ষা করা, সেটি হলো, বা কোনো একটা শীট দ্বারা, পলিথিন শীট হতে পারে, সেটি গাছ গাছে আচ্ছাদিত করা, সেটি হলো ব্রাশিং। তাহলে ব্রাশিং ইজ এ ফ্রস্ট প্রোটেকশন স্কিম এক্সটেন্সিভলি ইউজড ফর টমেটোস, স্কোয়াশ এন্ড আদার ভেজিটেবল ক্রপস ইন দি ক্যালিফোর্নিয়া এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্রাশিং করা হয় যেখানে টেম্পারেচার জোন, এখানে বরফ জমে, এতে বরফ থেকে এই টমেটো, স্কোয়াশ এবং আদার ভেজিটেবল ক্রপসকে রক্ষা করার জন্য সেখানে ব্রাশিং করা হয়। ব্রাশিং দি ফিল্ড লুকস ব্রাশি অ্যাজ শিল্ড অফ ব্রাউন ক্রাফট পেপার। ব্রাউন ক্রাফট পেপারের একটা আচ্ছাদন গাছের একপাশে দিয়ে দেওয়া হয়। নর্থ সাইড অফ দ্য ইস্ট ওয়েস্ট রোজ, পূর্ব পশ্চিম যদি সারি থাকে সেই সারির উত্তর দিকে এই ক্রাফট পেপারের একটা শিল দিয়ে দেওয়া হয়, গাছের ব্যারিয়ার সৃষ্টি করা হয়। ডিউরিং দ্য ডে দি শিল্ড ডিফ্লেক্ট রেডিয়েশন টু দ্য প্ল্যান্টস অ্যান্ড সয়েল। দিনের বেলা এই শিল্ড মাটিতে এবং গাছ এবং মাটিতে রেডিয়েশন ডিফ্লেক্ট করে। দে অলসো অ্যাক্ট এজ এ উইন্ড ব্রেক এগেইনস্ট দ্য কোল্ড নর্থ উইন্ড। এবং যেহেতু উত্তর দিকে এটি দেওয়া হয় সেটি কি করে, উত্তর দিক থেকে যে ঠান্ডা বাতাস আসে সেটিকে সে উইন্ড ব্রেক, সেটিকে বাধা প্রদান করে, একটা আচ্ছাদন থাকে, গাছকে সেই ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে। At night the shields reduce radiation loss to the sky. রাতের বেলা এই শিল্ড গুলো reduce radiation loss to the sky, রেডিয়েশন লসটা কমায়। It is more effective for small plants that have not outgrown the height of the paper. ছোট গাছ হয় যেই গাছটার উচ্চতা এই পেপারের বাইরে যাবে না, সেই ধরনের গাছের জন্য এটি বেশি ইফেক্টিভ। ইউজ অফ রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল সাচ অ্যাজ অ্যালুমিনিয়াম ফয়েল ইনক্রিজ দ্য হিট ইনপুট ইন সয়েল। এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা যেতে পারে, যেটির মাধ্যমে গাছকে এই ফ্রিজ টেম্পারেচার থেকে রক্ষা করা সম্ভব। অ্যালুমিনিয়াম ফয়েল ইনক্রিজ দ্য হিট ইনপুট টু দি সয়েল। অ্যালুমিনিয়াম ফয়েল হিট ধরে রাখায় মাটির তাপমাত্রা বাড়ায় by day and help in conserving heat at night. দিনের বেলা হিটটা কনজার্ভ করে মাটিতে এই অ্যালুমিনিয়াম ফয়েল বা ক্র্যাফট পেপারের মাধ্যমে, পরবর্তীতে কনজার্ভ হিটটা ধরে রাখে, আস্তে আস্তে রিলিজ হয় হিট, এবং গাছ কিন্তু ফ্রোস্ট থেকে, বিশেষ করে রাতের বেলা যে তাপমাত্রা কমে যায় সেই তাপমাত্রা আস্তে আস্তে ছেড়ে দেয়, যার ফলে গাছটাকে এই ফ্রিজিং টেম্পারেচার থেকে অনেকটা রক্ষা করে। তাহলে ব্রাশিং অর্থ হচ্ছে ব্রাশ দেওয়া না, ব্রাশিং হচ্ছে কোনো পেপার দ্বারা গাছে একপাশে পেপার দেওয়া বা গাছকে পেপার দ্বারা আচ্ছাদিত করা, যার ফলে এই পেপারটা হিট অ্যাবজর্ব করে, যে হিটটা মাটিতে যায় বা গাছে কিছুটা যায় এবং হিটটা ধরে রাখে দিনের বেলা। রাতের বেলা এটি আস্তে আস্তে হিটটা আস্তে আস্তে ছাড়ে, কিছুটা হিটটা ধরে রাখে এবং ফ্রোস্ট থেকে গাছটাকে রক্ষা করে। স্যার এখানে কি পুরো গাছটাকে কভার করা হয় নাকি মাটি? এই যে পুরো গাছটাকে দেওয়া হতে পারে অথবা নর্থ সাইডে কভার দেওয়া যেতে পারে। এই যে দেখো কিভাবে কভার দেওয়া যেতে পারে কোনো কিছু দ্বারা, সেটি হতে পারে অথবা এক পাশে নর্থ সাইড থেকে, বিশেষ করে যে সমস্ত জায়গায় উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসে সেই সমস্ত জায়গায় উত্তর দিকে
এই পেপারের আচ্ছাদন দেওয়া হয়। তারপরে কাভারিং দ্য প্ল্যান্ট, এখানে গাছকে কাভার করা, আমরা যে ছবিটা দেখলাম এভাবে পুরো গাছটাকে কাভার করে দেওয়া, যেটিও যে খরচ বেশি পড়বে বা ইন্ডিভিজুয়াল গাছকে এটিকে কাভার করতে হবে। কাভার প্ল্যান্টস উইথ ক্লথ অর পেপার, নট প্লাস্টিক, প্লাস্টিক না, প্লাস্টিক ছাড়া কোনো ক্লথ অথবা পেপার, টু ইনসুলেট, প্রিভেন্ট দ্য লস অফ হিট, যাতে করে হিট লস যাতে না হয়, প্রিভেন্ট করতে পারে সে ধরনের কাভারিং দিতে হবে ক্লথ অথবা পেপারের মাধ্যমে। শিটস অর ব্ল্যাঙ্কেট ক্যান বি ইউজড ফর মিনিমাল প্রোটেকশন অর ইউজ এ ফ্রস্ট ক্লথ, ক্রস্ট ব্যবহার করতে পারে যেন ফ্রস্ট প্রোটেকশন দিতে পারে, অথবা ব্ল্যাঙ্কেট ব্যবহার করা যেতে পারে। এ প্রপারলি অ্যাপ্লাইড ফ্রস্ট ক্লথ ক্যান প্রোটেক্ট প্ল্যান্ট অ্যাট টেম্পারেচার ডাউন টু 30 ডিগ্রি ফারেনহাইট, some down as low as 20 degree Fahrenheit, তাহলে about -7, -0 থেকে -7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, -7 ডিগ্রি পর্যন্ত এরা ফ্রস্ট প্রোটেকশন করতে পারে, ডিপেন্ডিং অন দা ফেব্রিক, যে কোন ধরনের ফেব্রিক ব্যবহার করা হলো, ক্লথের ফেব্রিকটা কিরকম তার উপর ভিত্তি করে -7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত এটিকে প্রোটেক্ট করতে পারে। কমপ্লিটলি অ্যারেঞ্জ দ্য প্ল্যান্ট ফ্রম টপ অল দ্য ওয়ে টু দি গ্রাউন্ড, বলে arrange the plant from top all the way to the ground, অর্থাৎ পুরো গাছটাকে আচ্ছাদন করতে হবে। do not allow any openings for worms to escape, এই এই কাপড়ের মাধ্যমে যে হিটটা সেটি কিন্তু মাটিতে আসবে, সেই হিটটা যাতে বের হয়ে যেতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু do not allow any opening for worms to escape, যাতে করে এই ওয়ার্ম টেম্পারেচার, উষ্ণ তাপমাত্রা সেটি বের হয়ে যেতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু completely arrange the plant from top all the way to the ground. This procedure will trap the heat radiating from the soil and maintain a firm, humid atmosphere around the plant foliage. Humid atmosphere, আর্দ্র একটা পরিবেশ তৈরি করে, মোর হিউমিড অ্যাটমসফিয়ার, এবং হিট ধরে রাখতে পারে, যার ফলে গাছটা ফ্রস্ট প্রোটেকশন থেকে রক্ষা করে। এটি হচ্ছে এভাবে গাছটাকে কাভার করা, দূর দিয়ে দেখো ক্যানোপি যতদূর বিস্তৃত থাকে সেই বরাবর গাছটাকে কাভার দিতে হবে, যাতে করে এই যে মাটিতে যে হিটগুলো পড়লো হিটটা গাছে যেতে পারে, গাছে হিটটা গিয়ে গাছটাকে উষ্ণ রাখতে সহায়তা করে। কিন্তু আমরা যদি এভাবে গাছকে গোড়ার দিকে নিয়ে সেখানে বেঁধে দিই, তাহলে কিন্তু মাটি যদি ফাঁকা থাকে, জাস্ট গাছের গোড়ার উপরে বেঁধে দেওয়া হলো, তাহলে কিন্তু তোমার এই তাপমাত্রা কিন্তু মাটি থেকে যে তাপমাত্রা সেটি কিন্তু চলে যাবে, সেটি কিন্তু আর ধরে রাখতে পারবে না, কিন্তু গাছের ক্যানোপিতে যাবে না। সেই ক্ষেত্রে গাছের ক্যানোপি যত বিস্তৃত সেই বরাবর তোমার এই ক্লথ দ্বারা থেকে ঢেকে দিবে মাটি পর্যন্ত, কোনো ওপেনিং থাকবে না, যার ফলে যে হিটটা মাটিতে পড়বে দিনের বেলা সেটি রাতের বেলা আস্তে আস্তে যাতে রিলিজ হয়ে গাছে যেতে পারে, গাছটাকে কিন্তু সেই ফ্রস্ট টেম্পারেচার থেকে রক্ষা করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই পুরা জায়গাটা গাছের ক্যানোপি বরাবর কিন্তু তোমার কাভার করতে হবে এবং কোনো ওপেনিং থাকবে না। আর যদি এই পাশে কতক্ষণের জন্য এইভাবে ঢেকে রাখতে হবে? হিটটা দিনে কিভাবে আসবে? হ্যাঁ, সেভাবে কভার করে দিলে দিনে হিটটা পড়লে এই হিটের তোমার এই ফেব্রিকের মধ্যে দিয়ে হিটটা যাবে, মাটি হিটটা ধরে রাখবে। এটা হলো এইভাবে। আর এটা কিন্তু দাও এখানে দিলে কিন্তু তোমার হিটটা মাটিতে পড়লে সেটা সাথে সাথে কিন্তু চলে যাবে, হাতে হিটটা ধরে রাখবে, আস্তে আস্তে রিলিজ হবে। রাতের বেলা এটি গাছের জন্য কাজে রাখবে, দিনের বেলা এটি ভেদ করে হিটটা মাটিতে আসবে, মাটির তাপমাত্রা ধরে রাখবে। গাছ আমরা আগেই বলেছি গাছটা কিন্তু তাপমাত্রা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, যেটি মাটি ধরে রাখতে পারে। সারাদিন মাটি হিট হবে, এই রাতের বেলা আস্তে আস্তে এটি ছাড়বে। যতদিন তোমার ফোর্স থাকে ততদিন পর্যন্ত তোমাকে, যতদিন ফোর্সটা ওভারকাম না হবে, ওই সিজনটা না যাবে ততদিন তোমার এই গাছটাকে ঢেকে রাখতে হবে। ফ্রস্ট ফলোইং সিজন তোমার এই পুরো সিজনটাই তোমার গাছটাকে ঢেকে রাখতে হবে। এমন কাপড় দিলে তোমার হিট কিন্তু আসবে মাটিতে, যেটি গাছের জন্য এটি ক্ষতির কোনো কারণ হবে না। হলো যে প্লাস্টিক কিন্তু হবে না, কিন্তু বলা আছে প্লাস্টিক পেপার না, অন্য কোনো কাপড় বা ব্ল্যাঙ্কেট এই জাতীয় কিছু। এরপর হচ্ছে গ্রোথ রেগুলেটর। গ্রোথ রেগুলেটর ইউজ করা যেতে পারে। গ্রোথ রেগুলেটর আমরা জানি যে বৃদ্ধির কিছু হরমোন ব্যবহার করা হয়, সেই গ্রোথ রেগুলেটর কথা এখানে বলা হয়েছে। গ্রোথ রেগুলেটর অ্যাপ্লিকেশন দ্যাট কুড ইনক্রিজ কোল্ড হার্ডিনেস, যেটি গাছের মধ্যে কোল্ড হার্ডিনেস বাড়াবে, অর্থাৎ নিম্ন তাপমাত্রায় গাছ টিকে থাকতে সহায়তা করবে। কোল্ড হার্ডনেস অফ দ্য বার্ডস এন্ড ফ্লাওয়ার্স, গাছের মুকুল বা কুঁড়ি বা ফুল অথবা এগুলো অ্যাপ্লিকেশনের পরে ফ্লাওয়ারিংটা ডিলে হবে, যার ফলে ফ্রস্ট পিরিয়ড চলে যাবে। অর বোথ সিমস টু হোল্ড দ্য মোস্ট প্রমিস অ্যাট দিস টাইম। তাহলে একটা হলো কোল্ড হার্ডনেস বাড়াবে বার্ডস ফ্লাওয়ারের,
অথবা এই দুটি এটি হতে পারে, অথবা একসাথে দুটি হতে পারে যে ডিলে ফ্লাওয়ারিং হতে পারে এই গ্রোথ রেগুলেটর দেওয়ার ফলে। Among the regulator tested, only ethylene releasing compound ইথিফন has shown promise। অনেক গ্রোথ রেগুলেশন ব্যবহার করে দেখা গেছে যার মধ্যে ইথিফন হচ্ছে সবচেয়ে কার্যকরী, যেটি কুঁড়ি এবং ফুলের কোল্ড হার্ডনেস বাড়ায় এবং সাথে সাথে এটি ফুলটা ডিলে ফ্লাওয়ারিংটা ডিলে, অর্থাৎ এই ফ্রোস্ট গ্রোয়িং সিজন, ফ্রোস্ট ফলিং সিজন ওভারকাম করলে পরে এটির ফুল আসবে, ফুল আসবে, সেটি হতে পারে, অথবা ফুলের ফল বা কুঁড়ির এটির কোল্ড হার্ডনেস বাড়াবে, অর্থাৎ নিম্ন তাপমাত্রা সহ্য করার ক্ষমতা বাড়াবে। Lithiopon increases winter fruit bud hardiness and delay flowering of pieces by 4 to 7 days। 4 হতে 7 দিন এটি ডিলে ফ্লাওয়ারিং হয়, অথবা এই ইথিফন ব্যবহার করার ফলে এই ফ্রুট বার্ডের কোল্ড হার্ডনেস বাড়ে। It provides the same effect on cherries, পিস বা চেরি ফলের একই রকম কার্যকারিতা দেখা যায়। In the United States, ইথিফন has been federally labeled or used on cherries and it is on several state level for use on peaches। অর্থাৎ ইউনাইটেড স্টেটের বিভিন্ন জায়গায় লেভেল এটা সরকার কর্তৃক এটি বলা হয়েছে, লেভেল করে দেওয়া হয়েছে যে এই সমস্ত ফসলের ক্ষেত্রে, বিশেষ করে চেরি এবং পিচের ক্ষেত্রে এই ইথিফন ইথাইলিন রিলিজিং কম্পাউন্ড এখানে ব্যবহার করার জন্য এটি অনুমোদন করা হয়েছে। তাহলে এই ধরনের ইথিফন জাতীয় গ্রোথ রেগুলেটর বাড়িয়েও কিন্তু বিশেষ করে যখন ফুল উৎপন্ন হয় বা ফুলের কুঁড়ি তৈরি হয় তখন এর কোল্ড হার্ডনেস বাড়ানো যেতে পারে। তো হচ্ছে ইউজ অফ হিটার। হিটার ইউজ করা যেতে পারে, মাটির সারফেসে অনেক ছোট ছোট হিটার ইউজ করা যেতে পারে। হিটার্স ক্যান বি ইউটিলাইজড সাকসেসফুলি টু প্রিভেন্ট ফ্রস্ট ইনজুরি ইন প্ল্যান্টস এন্ড ইজ অ্যাকনলেজড অ্যাজ দ্য বেস্ট ফ্রস্ট প্রোটেকশন মেজার। এটি একটা কার্যকারিতা অনেক বেশি। হিটার তোমার কোনো বাগানে যেখানে ফ্রস্ট হয়, তুষারপাত হয়, সেখানে যদি ওই বাগানের মধ্যে অনেকগুলো ছোট হিটার ইউজ করা হয় তাহলে কিন্তু ফ্রস্ট প্রোটেকশন, এবং এটি বলা হচ্ছে অ্যাকনলেজ অ্যাজ দ্য বেস্ট ফ্রস্ট প্রোটেকশন মেজার। এটির ফ্রস্ট প্রোটেকশন মেজার ভালো, যদিও এটির খরচ কিছুটা বেশি। হিটিং ইজ মোস্ট ইফেক্টিভ অন নাইট উইথ এ স্ট্রং টেম্পারেচার ইনভার্সন। হিটিং ইজ মোস্ট ইফেক্টিভ অন এ নাইট, রাতের বেলা যখন তাপমাত্রা একেবারে কমে যায় সেই ক্ষেত্রে এই হিটার ব্যবহার করা যেতে পারে। ডাইরেক্ট হিটিং টু রেডিয়েট হিট টু দি প্ল্যান্ট অ্যান্ড দ্য গ্রাউন্ড সারফেস প্রডিউসেস ফল অফ হিউমিড স্মোক। ডাইরেক্ট হিটিং টু রেডিয়েট হিট টু দি প্ল্যান্ট, রেডিয়েশন বিকিরিত তাপ যেটি গাছে পড়ে, মাটিতে পড়ে, এবং একটা ফল অফ হিউমিড স্মোক একটা আর্দ্র একটা ধোঁয়া সৃষ্টি হয়, হুইচ কনস্টিটিউট এ মডারেটিং স্ক্রিন এগেইনস্ট নেট রেডিয়েশন লস ফ্রম দ্য গ্রাউন্ড। যার কারণে মাটিতে তাপমাত্রা থাকার কারণে কিন্তু এই মাটির সয়েল সারফেসে সেখানে কিন্তু আর বরফ জমতে পারে না। ইন জেনারেল এ লার্জ নাম্বার অফ স্মল হিটার্স ইজ মোর ইফেক্টিভ দ্যান এ ফিউ লার্জ হিটার। তাহলে যদি তোমার হিটারটা যদি বড় হয়, যদি বড় হিটার হয়, তাহলে বড় হিটার উঁচু স্থানে থাকলে, হিটারটা উঁচু হলো, তাহলে কিন্তু সরাসরি এই হিটটা ওই হিটার থেকে বের হয়ে সরাসরি ঊর্ধ্বাকাশে চলে যাবে। আর যদি হিটারটা ছোট হয় তাহলে কিন্তু তোমার হিটারের এই যে হিটটা তোমার পাশে ছড়িয়ে পড়বে। তাহলে এই কারণে the large heaters are ineffective because the upward movement of the warm air rising from them is unchecked। তাহলে upward মুভমেন্টটা চেক হবে না, উপর দিকে চলে যাবে। তাহলে হিটার ব্যবহার করা যেতে পারে। এটি হচ্ছে হিটার। হিটার ব্যবহার করলে যেটি হয়, খুব ছোট হিটার, ছোট হিটার থেকে কিন্তু হিটগুলো কিন্তু পাশে ছড়িয়ে পড়ছে। তাহলে এই হিটার ব্যবহার করার ফলে এই জায়গায়, এই এরিয়াটায়, এই সয়েল সারফেসে কিন্তু একটা তাপমাত্রার একটা টেম্পারেচার হাই হবে এই এলাকা, কিন্তু উপরের দিকে টেম্পারেচার কিন্তু তখনও ফ্রিজিং টেম্পারেচার থাকে। কিন্তু তোমার যে ক্রপ ক্যানোপি, সেই ক্রপ ক্যানোপির জায়গায় তোমার তাপমাত্রাটা অনেক বেড়ে যায়, যেখানে কিন্তু ফ্রিজ হতে পারে না। কিন্তু যদি বড় হিটার তুমি ব্যবহার করো, বড় হিটার ব্যবহার করলে হিটারটার থেকে হিটটা বের হয়ে সরাসরি উপরের দিকে, হিটটা বের হয়ে সরাসরি উপরের দিকে চলে যাবে। তাহলে কিন্তু হিটার এই গাছের যে আমার সারফেসে কোনো কাজে আসবে না। সেই ক্ষেত্রে কিন্তু দেখো এই যে লার্জ হিটার যদি ইউজ করা হয়, তাহলে লার্জ হিটার থেকে যে হিট বেরোচ্ছে সেটা উপরের দিকে চলে যাচ্ছে, আর কোল্ড এয়ারটা এর পাশে যে কোল্ড এয়ার আছে সেটি কিন্তু এই জায়গায় চলে আসছে, এই জায়গায় কিন্তু তাহলে তোমার কিন্তু ফ্রিজিং হতেই পারে। কিন্তু এখানে যেগুলো স্মল হিটার আছে, অনেকগুলো স্মল হিটার, সেই স্মল হিটার থেকে হিটগুলো কিন্তু পাশে সরিয়ে পড়ছে, যার ফলে কিন্তু কোল্ড এয়ারটা এসে এর সাথে কিন্তু
তাপমাত্রা এই হাই টেম্পারেচার যেখানে হচ্ছে সেখান থেকে কিন্তু এই কোল্ড টেম্পারেচার আর টিকে থাকতে পারছে না, এই সয়েল সারফেসকে কিন্তু হিটিং করছে। এইভাবে কিন্তু ছোট হিটার ব্যবহার করে সয়েল বা সারফেসের যে তাপমাত্রা সেটিকে বাড়ানো যেতে পারে, এবং যে গাছগুলো স্মল হাইটের যে সমস্ত গাছ, সে সমস্ত গাছকে কিন্তু ফ্রস্ট প্রোটেকশন করা যেতে পারে। তাহলে উইন্ড মেশিন উইন্ড মেশিন বায়ু কলের মাধ্যমে তাপমাত্রা বাড়ানো। ফ্রস্ট প্রোটেকশন বাই উইন্ড মেশিন কেম ইনটু ইউজ ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য 1920s। 1920 সালের দিকে আমেরিকায় এটি ব্যবহার হয় উইন্ড মেশিন। অলদো ইট ডাজ নট অ্যাফোর্ড রিলায়েবল প্রোটেকশন, যদিও এটি এত বেশি প্রোটেকশন দিতে পারে না, ইটস ইউজেস হ্যাভ ইনক্রিজড স্টিডিলি, কিন্তু এর ব্যবহার বেড়ে গেছে আমেরিকায় লার্জলি বিকজ আস্তে আস্তে ব্যাপকভাবে এটির ব্যবহার বেড়ে গেছে, বিকজ দ্য অপারেটিং কস্ট ইজ অনলি অ্যাবাউট 20% অফ দ্যাট ফর হিটার। হিটারে যে খরচ হয় তার মাত্র 20% খরচ করে উইন্ড মেশিনের মাধ্যমে এই কাজটা করা যেতে পারে। উইন্ড মেশিন ব্রেক আপ দর্শন নকটার্নাল টেম্পারেচার, যে রাতের বেলা যে তাপমাত্রার যে ইনভার্সন সেটি ব্রেকআপ করে বাই মেকানিক্যাল মিক্সিং এয়ার। আমরা পরের স্লাইডে দেখব কিভাবে এটি মিক্সিং হয়। ইন ইফেক্ট দ্য এডি while wind conductivity of the air is increased many times to bring back to the ground heat that was carried upward during the day. ED, a circular movement of wind increased many times to bring back to the ground. এটি তাপমাত্রা বাড়ায়, এই তাপমাত্রাটা কুণ্ডলীকারী তাপমাত্রা বাড়ে, এই তাপমাত্রা মাটির দিকে ফেরত আসে, যার ফলে মাটিটা উত্তপ্ত থাকে। তাহলে উইন্ড মেশিন, তাহলে এটা হচ্ছে ধরো উইন্ড মেশিন থেকে ওয়ার্ম এয়ারটা, উইন্ড মেশিন থেকে এটা একটা উইন্ড মেশিন থেকে ওয়ার্ম এয়ার এখানে আস্তে আস্তে চলে আসছে। দেখো ড্র ডাউন ওয়ার্মার এয়ার ফ্রম অ্যাবাভ, তাহলে উপরে থেকে ওয়ার্ম এয়ার আসছে নিচের দিকে মাটির সারফেসে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটি। তাহলে এখানে যে কোল্ড টেম্পারেচার ছিল এই টেম্পারেচারের সাথে উপর থেকে গরম বাতাস সেখানে মিশার ফলে এখানে হচ্ছে মিশার ফলে তাপমাত্রাটা আস্তে আস্তে এখানে গরম বর্ষা যখন এই জায়গাটা আস্তে দখল করছে, উপর থেকে হিট এসে তখন কিন্তু কোল্ড এয়ারটা উপর দিকে চলে যেতে বাধ্য হচ্ছে, যার ফলে কিন্তু এই এলাকায় এই ফুড প্রোডাকশনের জন্য উইন্ড মেশিন ব্যবহার করা যেতে পারে। ওয়ার্ম এয়ার এখানে মিক্সিং হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে কোল্ড এয়ার মিক্সিং হওয়ার ফলে এই কোল্ড এয়ার যেটি সেটি উত্তরাংশের দিকে চলে যায়। এভাবে কিন্তু উইন্ড মেশিনের মাধ্যমে হিট মাটির সারফেসের দিকে ছড়িয়ে দেওয়া হয়, যারে মাটির সারফেসের তাপমাত্রা বাড়ায় এবং কোল্ড এয়ারটা উপরের দিকে চলে যায়। এভাবে কিন্তু তাপমাত্রা বাড়ানো যেতে পারে। এইভাবে কিন্তু So prevent stratification এটা কি বলছো? এটা হলো মিক্সার হয়ে কোল্ড এয়ারটাকে থেকে গাছকে প্রতিরোধ করছে এবং এই কোল্ড এয়ারটা উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে Stratification বলতে কি বোঝাচ্ছ? স্ট্র্যাটিফিকেশনের শব্দ, আমি এই অর্থ জানি না। এটি হলো মিক্সিং হওয়া, কোল্ড এয়ারের সাথে গরম ওয়াটার মিক্সিং হয়ে এই কোল্ড এয়ারটা উপরের দিকে চলে যায়। তাহলে এভাবেই আমরা অ্যাগ্রোনমিক ম্যানিপুলেশনের মাধ্যমে আমরা ফ্রস্ট প্রোটেকশন বা লো টেম্পারেচারের হাত থেকে গাছ থেকে রক্ষা করতে পারি। আরেকটি এখানে একটু কিছু কথা আমরা বলছি, যেগুলো স্পাইকলেস স্টেবিলিটি অফ রাইস ডিউ টু লো টেম্পারেচারের কারণে কিন্তু গাছে বিশেষ করে ধানে চিটা ধান হয়ে যেতে পারে। আমরা জানি যে ধানের জন্য অপটিমাম টেম্পারেচার হলো 20 হতে 35 ডিগ্রি টেম্পারেচার, 20 হতে 25 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে গাছের জন্য বলা হয় কার্ডিনাল টেম্পারেচার ফর রাইস। যে তাপমাত্রায় গাছের বৃদ্ধি সবচেয়ে ভালো হয় সেটিকে বলা হচ্ছে কার্ডিনাল টেম্পারেচার। এটি হলো অপটিমাম, যেটি কার্ডিনাল টেম্পারেচার হলো 3টা, এক হলো সর্বোচ্চ, সর্বনিম্ন হচ্ছে অপটিমাম। তাহলে গাছের জন্য অপটিমাম হচ্ছে 20 হতে 25 ডিগ্রি বা 35 ডিগ্রি, 20 হতে 35 ডিগ্রি তাপমাত্রা। তাহলে 20 এর নিচে গেলে সেটি হচ্ছে মিনিমাম টেম্পারেচার, আর 35 এর দিকে বেশি হয় তাহলে সেটি হলো ম্যাক্সিমাম টেম্পারেচার। ম্যাক্সিমাম, মিনিমাম এবং অপটিমাম এই তিনটিকে একসাথে বলা হচ্ছে কার্ডিনাল টেম্পারেচার। যে কোনো ফসলের জন্য এটি প্রযোজ্য। ধানের জন্য এটি হচ্ছে অপটিমাম হচ্ছে 20 হতে 35 ডিগ্রি, তার বেশি হলে এটি ম্যাক্সিমাম, আর 20 এর নিচে নামলে সেটি হলো মিনিমাম টেম্পারেচার। তাহলে মিনিমাম টেম্পারেচার যদি হয় ধানের গাছের জন্য, সেটি কিন্তু স্পাইকলিক স্টেবিলিটি সৃষ্টি করতে পারে।
দিস ক্রিটিক্যাল টেম্পারেচার ভ্যারি উইথ জেনোটাইপ। জেনোটাইপ থেকে 20 হতে 25, এটা আমরা যে বলে 20 হতে 35 বলেছি, সেগুলো ভ্যারাইটি অনুসারে ভ্যারি করতে পারে। ডায়নাল চেঞ্জেস এন্ড ফিজিওলজিক্যাল স্ট্যাটাস অফ দ্য প্ল্যান্ট, কিভাবে এটি ডায়নাল চেঞ্জ হয় এবং ফিজিওলজিক্যাল স্ট্যাটাস ওই প্ল্যান্টের কিরকম তার উপর ভিত্তি করে এটি হচ্ছে গাছের জন্য, ধানের জন্য উপযোগী তাপমাত্রা 20 হতে 35 ডিগ্রি টেম্পারেচার। রাইস মাইট সাফার ফ্রম লো টেম্পারেচার এট দ্য রিপ্রোডাক্টিভ স্টেজ অফ দ্য ক্রপ। রিপ্রোডাক্টিভ স্টেজে তাপমাত্রা যদি কমে যায়, দুইটাই সমস্যা, ধানের তাপমাত্রা যদি কমে যায় মাটির তাপমাত্রা বা এনভায়রনমেন্টের তাপমাত্রা, আবার যদি বেশি বেড়ে যায়, দুটিতে কিন্তু স্পাইকলেট স্টেরিলিটি হতে পারে। Even low temperature at the crop establishment and tiller development stage of the crop might affect the growth and development of the crop. এই যে এখন যে ঠান্ডা বা শৈত্যপ্রবাহ যদি হয়, আর যদি ধান রোপণ করা হয়, তাহলে কিন্তু ধান গাছটা দেখা যাবে যে হলুদ হয়ে যাবে। ধান গাছটা কিন্তু কোনো বৃদ্ধি হবে না বা মাটিতে কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। ধান গাছ যেটি লাগানো হবে সেটি দেখা যাবে যে এই 10-12 দিন এটি হলুদ থাকবে। এটি গাছ কিন্তু তারপরে এই চলে গেলে গাছের চারা কিন্তু মাটিতে প্রতিষ্ঠা লাভ করবে। তাহলে শুধুমাত্র যে রিপ্রোডাক্টিভ ফেজ সেটি না, সেটি গাছের টিলারিং স্টেজ বা যেখানে লাগানো হয়, বা জার্মেশন স্টেজ বা অঙ্কুরোদ্গম স্টেজ বা সোয়িং টাইম, ট্রান্সপ্লান্টিং টাইম, তখন যদি কুল টেম্পারেচার থাকে, সেটিও কিন্তু ধানের জন্য ক্ষতির কারণ হতে পারে। The most sensitive stage against the stresses are panicle initiation stage বের হয় 24 days before heading। তাহলে বলা হচ্ছে যে প্যানিক ইনিশিয়েশন কি, ধানের শীষ বের হওয়া, ধানের শীষের তৈরি সূচনা হওয়া, শুরু হওয়া, ধানের শীষটা যে তৈরি হবে সেটির সূচনা হচ্ছে ইনিশিয়েশন। এটি বলা হচ্ছে দেখো, যখন ধানের শীষ বের হয়ে যায় তার 24 days বিফোর, শুরু হয় কখন, তাহলে বলা হচ্ছে অ্যারাউন্ড 25 days। ধানের শীষ বের হওয়ার 24 দিন বা 25 দিন আগে কিন্তু এটি ধান গাছের, যদি আমরা লক্ষ্য করি, ধানের যে সবচেয়ে উপরের নোট যদি আমরা আমরা যদি ছিঁড়ে ফেলি, লম্বা লম্বা ছিঁড়ে হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু দেখা যাবে যে এই ক্ষুদ্র হেয়ার স্ট্রাকচার, ফিদার স্ট্রাকচার দেখা যাবে। সেটি হচ্ছে প্যানিক্যাল প্রিমোডিয়াম। এটি আস্তে আস্তে বড় হয় এবং এটি ধানের শীষ বের হয়। তাহলে হচ্ছে এই সেন্সিটিভ স্টেজ হচ্ছে প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজ থেকে শুরু করে প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজ, রিডাকশন ডিভিশন স্টেজ, তো কখন 12 to 14 days before heading। রিডাকশন ডিভিশন ছিল মিওসিস স্টেজ, অর্থাৎ শীষ বের হওয়ার 12 থেকে 14 দিন পূর্বে, অ্যান্ড অ্যানথেসিস 0 days before heading। যখন হিডিং হয়ে যায় তখন সেটি অ্যানথেসিস হওয়া, পরাগায়ন হওয়া, সেই পরাগায়ন হওয়া পর্যন্ত, তাহলে প্যানিক্যাল ইনিশিয়েশন হওয়া শুরু করে পরাগায়ন পর্যন্ত এই ধানের এই স্টেজটা হচ্ছে রিপ্রোডাক্টিভ স্টেজ, হচ্ছে নিম্ন তাপমাত্রার প্রতি খুবই সংবেদনশীল। এই অবস্থায় যদি তাপমাত্রা কমে যায়, তাহলে কিন্তু ধান গাছে কিন্তু গ্রেন না হয়ে চিটা হয়ে যায়। ইন বাংলাদেশ low temperature prevails from October to early March। অক্টোবর থেকে শুরু করে মার্চ পর্যন্ত low temperature থাকে, 20 ডিগ্রি বা তার কাছাকাছি থাকে তাপমাত্রা। The temperature often reaches below 20 degrees centigrade. Boro rice, one of the most important rice crop, might suffer from critical low temperature at different growth stages from germination to maturity। তাহলে বোরো রাইস এই সময়ের মধ্যেই কিন্তু আমরা ওই অক্টোবর থেকে মার্চ এই সময়ের মধ্যেই কিন্তু আমরা এটিকে ট্রান্সপ্লান্টিং করি, এবং এই সময়ের মধ্যে কিন্তু ধানের ফ্লাওয়ারিং বা প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজ। তাহলে কিন্তু এটারে ধান গাছের জার্মিনেশন থেকে শুরু করে ট্রান্সপ্লান্টিং এর পর থেকে শুরু করে এটি ফ্লাওয়ারিং পর্যন্ত কিন্তু ধান গাছের জন্য এটি অনেক জায়গায় ক্রিটিক্যাল হয়ে যায় বা সেন্সিটিভ হয়ে যায়। In Bangladesh, early transplanting short duration Boro rice varieties suffer from spikeless sterility। Early mature transplanting যেগুলো আগে লাগানো হয়, শর্ট ডিউরেশন বোরো রাইস যেগুলো আগে লাগানো হয়, উদ্দেশ্য হচ্ছে আগে কেটে ফেলা, বিশেষ করে হাওড় এরিয়ায় সেই সমস্ত ধান গাছ কিন্তু এই স্পাইকলেস স্টেরিলিটি হতে পারে। তাহলে কিন্তু মার্চের আগেই কিন্তু এদের ফ্লাওয়ারিং হয়, যেহেতু আগে লাগানো হয়, এবং এটি শর্ট ডিউরেশন, এবং এপ্রিল মাসেই কিন্তু এপ্রিল মাসের প্রথম দিকেই কিন্তু এটিকে হারভেস্ট করতে হবে। কারণ হচ্ছে এই হাওড় এরিয়ায় বন্যার পানি চলে আসবে, ফ্লাশ ফ্লাড হবে তাড়াতাড়ি, সেই কারণে আর্লি ম্যাচিউর ভ্যারাইটি এখানে লাগানো হয়। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় তোমরা দেখো যে ধান চিটায় পরিণত হয়,
লো টেম্পারেচারের কারণে। এটি কারণ হচ্ছে লো টেম্পারেচার। এটি হচ্ছে লো টেম্পারেচার ডিউরিং মাইক্রোস্পোর ডেভেলপমেন্ট স্টেজেস কজ মেল স্টেরিলিটি। তো পুরুষ ফ্লাওয়ার গঠন হওয়ার সময় যদি লো টেম্পারেচার আসে, লো টেম্পারেচার চলে আসে, তাহলে কিন্তু মেল স্টেরিলিটি হয়, পুরুষ ফুল বন্ধা পুরুষ ফুল তৈরি হয় অ্যাজ এ রেজাল্ট অফ ইম্পেয়ার্ড পোলেন ডেভেলপমেন্ট। যার ফলে পোলেন ডেভেলপমেন্ট হতে পারে না, পরাগায়ন হয় না, যার ফলে গাছ ধান গাছে প্যানিকেলে চিটা পরিণত হয়। ডিউরিং অ্যান্থিসিস দ্য সেকেন্ড মোস্ট সেন্সিটিভ পিরিয়ড, যখন অ্যান্থিসিস হয়, পরাগায়ন হয়, তখনই কিন্তু সেন্সিটিভ পিরিয়ড। লো টেম্পারেচার ক্যান রিডিউস দ্য নাম্বার অফ পোলেন গ্রেনস ইন্টারসিটেড বাই স্টিগমা। তাহলে লো টেম্পারেচারে যদি এই সময় হয়, অ্যান্থিসিস সময় যদি লো টেম্পারেচার থাকে, তাহলে কি হয়, এই পোলেন গ্রেনটা স্টিগমা দ্বারা এক স্টিগমা পোলেন গ্রেনকে ধারণ করতে পারে না, পোলেন গ্রেন আগেই নষ্ট হয়ে যায়। তাহলে এখানে বলা হচ্ছে যে পোলেন গ্রেন গুলো নষ্ট হয়ে যায় এই স্টিগমায় ধারণ করার আগে। পরাগ স্টিগমা হচ্ছে বাংলায় কি, পরাগ স্টিগমার বাংলা গর্ভমুণ্ড পতিত হওয়ার পূর্বেই তোমার এই পোলেন গ্রেন গুলো, পরাগ রেণু যেগুলো, সেগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে ধান চিটায় পরিণত হয়। লো টেম্পারেচার ক্যান রিডিউস দ্য নাম্বার অফ পোলেন গ্রেনস ইন্টারসিটেড বাই স্টিগমা। কম সংখ্যক গর্ভমুণ্ডে কম সংখ্যক পোলেন গ্রেন পড়ে, যার ফলে কিন্তু অধিকাংশ ধান, একটা শীষের অধিকাংশ ধান চিটায় পরিণত হয়। এছাড়া রোয়েল এটেল একজন ভদ্রলোক, ওনার মনে বলেন যে উনি প্রদর্শন করে দেখেছেন যে স্পার্কলি স্টেরিলিটি ইজ হাইলি ভেরিয়েবল উইদিন রাইস ফিল্ডস। এর ভেরি করে মেইনলি ডিউ টু ভেরিয়েশন ইন ওয়াটার টেম্পারেচার। ওয়াটার টেম্পারেচার, ধানকে যদি পানি থাকে, এই টেম্পারেচারের ভেরিয়েশনের কারণেও কিন্তু দেখা যায় যে স্পার্কলি স্টেরিলিটি হতে পারে, তাপমাত্রা কম থাকে। অন দ্য আদার হ্যান্ড, Ortega concluded that water temperature also determine differences in sparkle sterility under low air temperature during pollen formation. উনি বলেন যে water temperature also determined differences in sparkle sterility. উনি বলছেন যে ওয়াটার টেম্পারেচারের কারণেও, যখন তাপমাত্রা যখন এয়ার টেম্পারেচার যখন লো হয়, তখন কিন্তু পানির তাপমাত্রা কমে যায়। এই পানির তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিন্তু পোলেন ফর্মেশনের ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তো এই হচ্ছে তোমাদের লো টেম্পারেচার ইনজুরি। তা আমরা একটুখানি কথা বলবো হাই টেম্পারেচার ইনজুরি নিয়ে, আমরা একটু আলাপ করব আজকে থাকছে। একটু আমরা যাতে কালকের ক্লাস আমরা শেষ করার চেষ্টা করবো, যেন আমরা একটু কথা বলবো, যেহেতু এখন আর আমার 20 মিনিট সময় আছে হাতে, যাতে আমরা এই চ্যাপ্টারটা কালকে শেষ করতে পারি। High temperature injuries in plants. The critical temperature above which plant get killed is called thermal point, thermal dead point. যে তাপমাত্রার উপরে গেলে গাছ মারা যেতে পারে, সেটি বলা হয় থার্মাল ডেড পয়েন্ট। The temperature above 50 degree centigrade may kill many annual crops. আমাদের আমাদের দেশে যে সমস্ত অ্যানুয়াল ফসল জন্মে, সেই সমস্ত গাছের তাপমাত্রা যদি 50 ডিগ্রি বেশি হয়, তাহলে কিন্তু অধিকাংশ গাছ মারা যেতে পারে, যদি আমাদের দেশে তাপমাত্রা এরকম হয় না। হিট স্ট্রেস অর হাই টেম্পারেচার ইজ অফেন ডিফাইন্ড অ্যাজ দ্য রাইজ ইন টেম্পারেচার বিয়ন্ড এ থ্রেশহোল্ড লেভেল। তাপমাত্রা বেড়ে যাওয়া, একটা নির্দিষ্ট তাপমাত্রা বেশি হয়ে যাওয়া ফর এ পিরিয়ড অফ টাইম সাফিসিয়েন্ট টু কজ ইরিভার্সিবল ড্যামেজ টু প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা নির্দিষ্ট সময়, কত সময়, যাতে এই তাপমাত্রা থাকে, যার ফলে গাছের বৃদ্ধি বৃদ্ধি এবং বিকাশ ক্ষতিগ্রস্ত হয়, এবং এটিকে আর রিভার্স করা সম্ভব হয় না। এই ড্যামেজ যেটি হয়, সেটি থেকে গাছকে পুনরুদ্ধার করে সম্ভব হয় না। তাহলে হচ্ছে হাই টেম্পারেচার স্ট্রেস হচ্ছে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড লেভেলে, একটা নির্দিষ্ট তাপমাত্রার বেশি তাপমাত্রা, যেই তাপমাত্রায় গাছ কিছুদিন থাকবে, যে থাকার ফলে গাছের বৃদ্ধি এবং বিকাশে ক্ষতিগ্রস্ত হবে, ব্যাহত হবে, যে বৃদ্ধি বিকাশ থেকে গাছকে আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না, সেটিকে বলা হচ্ছে হিট স্ট্রেস অথবা হাই টেম্পারেচার স্ট্রেস। ইন জেনারেল,
a transient elevation in temperature. In general, a transient elevation in temperature, usually 10 to 15 degrees centigrade above ambient. গাছের জন্য যেটি যে অ্যাম্বিয়েন্ট উপযোগী তাপমাত্রা তার চেয়ে যদি 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশি হয়, উচ্চ বেশি হয়, তাহলে ইজ কনসিডার্ড অ্যাজ হাই টেম্পারেচার স্টেজ। সাধারণত বলা হয় যে তাপমাত্রা গাছের জন্য উপযোগী তার চেয়ে যদি 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশি হয়, সেটি হচ্ছে গাছের জন্য স্ট্রেস, টেম্পারেচার স্ট্রেস। তাপমাত্রার জন্য গাছের জন্য সেটি হচ্ছে পীড়ন। However, heat stress is a complex function of intensity, duration and rate of increase in temperature. তাহলে হিট স্ট্রেস হচ্ছে কমপ্লেক্স ফাংশন অফ ইন্টেন্সিটি, টেম্পারেচার ডিগ্রিজ, তাপমাত্রা কত ডিগ্রি হলো, সেটি কতক্ষণ থাকলো, ডিউরেশন এন্ড রেট অফ ইনক্রিজ ইন টেম্পারেচার, এবং এই তাপমাত্রা কিভাবে বাড়ছে, এগুলোর সবগুলোর সমষ্টি হচ্ছে হিট স্ট্রেস অথবা হাই টেম্পারেচার স্ট্রেস। High temperature stress commonly occurring during plant growth and development is responsible for major yield losses in crop plants. বৃদ্ধি এবং বিকাশের সময় যদি গাছের জন্য মেজর প্রধান কারণ কমে যেতে পারে। Decreasing duration of development phases, leading fewer organs, smaller organs, reduced light perception, over ডেভেলপমেন্ট ফেজ কমে যায়, অর্থাৎ গাছটা কিন্তু গাছ পায় না, তার আগেই গাছের কিন্তু পরবর্তী স্টেজে চলে যায়, যার ফলে কি হয়, লিডিং টু ফিওর অর্গানস, গাছের অর্গান কম হয়, গাছের শাখা প্রশাখা কম হয়, গাছের অর্গান ছোট হয়, লাইট পারসেপশন কমে যায়, লাইফ সাইকেল কমে যায়, এবং বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেস, ট্রান্সপিরেশন, ফটোসিনথেসিস, রেসপিরেশন, এই সমস্ত প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয়, হুইচ আর রেস্ট যদি কমে যায়, ট্রান্সপিরেশন কমে যায়, তাহলে গাছের কিন্তু ফলন কমে যাবে। গাছের অর্গান যদি কম হয়, গাছ যদি তার তাড়াতাড়ি তার লাইফ সাইকেল শেষ হয়, তাহলে তার ভেজিটেটিভ স্টেজ সঠিকভাবে সম্পন্ন হবে না, গাছের বৃদ্ধি বিকাশ হবে না, যার ফলে কিন্তু ফলন কমে যাবে। দি রিপ্রোডাক্টিভ প্রসেসেস আর অলসো সিভিয়ারলি এফেক্টেড ডিউ টু হাই টেম্পারেচার স্ট্রেস। বৃদ্ধি বিকাশ না, রিপ্রোডাক্টিভ ফেজ, বিশেষ করে ফুল উৎপাদন, ফল উৎপাদন, এটিও কিন্তু affected by high temperature stress. Heat stress due to high ambient temperature is a serious threat to crop production worldwide. সারা বিশ্বে হিট স্ট্রেস ফসল উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে। Different global circulation model predict that greenhouse gases will gradually increase towards average ambient temperature. বিভিন্ন ধরনের মডেল থেকে প্রেডিক্ট করা হয় যে গ্রিনহাউস গ্যাস আস্তে আস্তে বাড়বে, যেটি আমাদের এভারেজ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারকে আস্তে আস্তে বাড়াবে। At very high temperatures, severe cellular injury and eventual death occur within minutes. তাহলে তাপমাত্রা যদি বেশি হয়ে যায়, আর যদি আমাদের দেশে এরকম তাপমাত্রা হয় না, তারপর অন্য সময় 40-45 ডিগ্রি তাপমাত্রা ওঠে, সেই সমস্ত তাপমাত্রায় যদি ওঠে, তাহলে অনেক সময় অনেক গাছের দেখা যায় ডেথ হতে পারে উইদিন few minutes, কিছু মিনিটের মধ্যেই সেটি হতে পারে। At moderately high temperature, direct injuries include protein degradation. Moderately high temperature যদি হয়, খুব বেশি না, তারপরে যেটি গাছের জন্য ক্ষতিকর, সেই ধরনের তাপমাত্রা যদি গাছ থাকে, তাহলে কিন্তু সেখানেও ডাইরেক্ট ইনজুরিজ ইনক্লুড প্রোটিন ডিগ্রেডেশন, প্রোটিন ডিগ্রেড হয়ে যায়, প্রোটিনের ভাঙন সৃষ্টি হয়, অ্যাগ্রিগেশন অ্যান্ড ইনক্রিজ দ্য ফ্লুইডিটি অফ মেমব্রেন লিপিড, মেমব্রেন লিপিডের ফ্লুইডিটি বাড়ে, লিপিডগুলো বেড়ে আসে সেল থেকে, যেটি কিন্তু গাছের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইনডাইরেক্ট ইনজুরিজ ইনক্লুড ইনঅ্যাক্টিভেশন অফ এনজাইম, এনজাইমের অ্যাক্টিভিটি কমে যেতে পারে, ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস, গাছের মধ্যে প্রোটিন সিনথেসিস কমে যায়, প্রোটিন ডিগ্রেডেশন হয়ে যেতে পারে, প্রোটিন ডিগ্রেডেশন হয়, অ্যান্ড লস অফ মেমব্রেন ইন্টিগ্রিটি, এবং মেমব্রেন, কোষের যে মেমব্রেন ইন্টিগ্রিটি, কোষগুলো ধরে রাখা, এই মেমব্রেন ইন্টিগ্রিটিটা কমে যায়, যার ফলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হয়। Heat stress threshold, it is a value of daily mean temperature at which a detectable reduction in growth. Heat stress threshold এমন একটা তাপমাত্রা, daily mean temperature at which detectable reduction in growth, যেটা হলো গাছের বৃদ্ধি কমে যায়, যে বৃদ্ধি কমে যাওয়াটাকে ডিটেক্ট করা যায়, শনাক্ত করা যায়,
হিট থ্রেশহোল্ড। আর আপার থ্রেশহোল্ড ইজ দ্য টেম্পারেচার অ্যাবাভ হুইচ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সিজ। আপার থ্রেশহোল্ড হলো উচ্চ তাপমাত্রা যেটি উপরে গেলে গাছের বৃদ্ধি এবং বিকাশ বন্ধ হয়ে যায়। লোয়ার থ্রেশহোল্ড বেস টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার বিলো হুইচ প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টপ। আমরা লো টেম্পারেচারের ক্ষেত্রে যেটি ঘটেছে সেটি হচ্ছে লোয়ার থ্রেশহোল্ড, যেটি হলো ইজ টেম্পারেচার বিলো হুইচ প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টপ। একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচের তাপমাত্রা, যার নিচে তাপমাত্রা নিচে চলে গেলে গাছের বৃদ্ধি এবং বিকাশ থেমে যায়। কুল সিজন অ্যান্ড টেম্পারেট ক্রপস অফেন হ্যাভ লোয়ার থ্রেশহোল্ড। তাহলে কুল সিজন ক্রপ বা টেম্পারেট ক্রপ যেগুলো, সেগুলোর লোয়ার থ্রেশহোল্ড বিদ্যমান কম্পেয়ার টু ট্রপিক্যাল ক্রপস। ট্রপিক্যাল ক্রপসের হয়তো লোয়ার থ্রেশহোল্ড থাকে না, সেক্ষেত্রে হয়তো আপার থ্রেশহোল্ড থাকে, কিন্তু লোয়ার থ্রেশহোল্ড থাকে হচ্ছে কুল সিজন ক্রপে। থ্রেশহোল্ড হাই টেম্পারেচার ফর সান ক্রপস, এটি তোমাদের মনে হয় এই লেভেলের দরকার নাই, এটা আমরা কথা বলবো না। প্ল্যান্ট রেসপন্সেস টু হিট স্ট্রেস, মরফো অ্যানাটমিক্যাল অ্যান্ড ফেনোলজিক্যাল রেসপন্সেস। হিট স্ট্রেসে গাছ থাকলে তারা বিভিন্নভাবে কি ধরনের গাছের সিমটম দেখা যেতে পারে। মরফোলজিক্যাল সিমটম, স্কর্সিং অফ লিভস অ্যান্ড টুইগস, গাছের পাতা এবং শাখা প্রশাখা স্কর্সিং পুড়ে যেতে পারে। সানবার্ন অফ লিভ ব্রাঞ্চেস অ্যান্ড স্টেম, গাছের কাণ্ড এবং পাতা সেখানেও পুড়ে যেতে পারে, সানবার্ন হতে পারে। লিভ সিনেসেন্স, গাছের পাতাগুলো ডিটেরিয়রেট করে যায়। অ্যান্ড অ্যাসিশন, গাছের পাতাগুলো ডিটেরিয়রেট করে, তারা যে পরিমাণ ফটোসিনথেসিস করতে পারতো সেটি করতে পারে না, তারপরে গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়ে। শুট অ্যান্ড রুট গ্রোথ ইনহিবিশন, শুট এবং রুট গ্রোথ ইনহিবিশন হতে পারে, অর্থাৎ গাছের কাণ্ড বা মূলের বৃদ্ধি থেমে যায়। ফ্রুট ডিসকালারেশন অ্যান্ড ড্যামেজ অ্যান্ড রিডাকশন ইন ইল্ড, ফ্রুট ডিসকালারেশন হয়ে যেতে পারে, ফ্রুট ড্যামেজ হয়, যদি তাই হয় তাহলে কিন্তু ফলনও কমে যায়। মরফোলজিক্যাল রেসপন্সেস, আচ্ছা, হাই টেম্পারেচার কজ সিগনিফিক্যান্ট ডিক্লাইন ইন শুট ড্রাই মাস, তাহলে টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে গাছের ড্রাই মাস কমে যায়, ড্রাই রেট কমে যায়, রিলেটিভ গ্রোথ রেট কমে যায়, অ্যান্ড রেট অ্যাসিমিলেশন রেট, নেট অ্যাসিমিলেশন আত্মীয়করণ, গাছের যে খাদ্য তৈরি হয় সেটি গাছ গ্রহণ করার ক্ষমতা কমে যায়। ইন মেজ, পাল মিলেট অ্যান্ড সুগার কেন, হাই টেম্পারেচারে ড্রাই মাস অর্থাৎ ড্রাই রেট কমে যায়, গাছের গ্রোথ রেট কমে যায়, এবং নেট অ্যাসিমিলেশন রেট, ক্রপ গ্রোথ রেট, শুট গ্রোথ রেট, রুট গ্রোথ রেট, এগুলো হচ্ছে বলা হয় অ্যাসিমিলেশন রেট, এগুলো কমে যায়। বিশেষ করে মেজ, পাল মিলেট অ্যান্ড সুগার কেন, গ্রামিনি ফ্যামিলির, পোয়েসি ফ্যামিলির কয়েকটি ফসলের কথা এখানে বলা হলো। মেজর ইম্প্যাক্টস অফ হাই টেম্পারেচার অন শুট গ্রোথ ইজ এ সিভিয়ার রিডাকশন ইন দ্য ফার্স্ট ইন্টারনোড লেন্থ। হাই টেম্পারেচারের কারণে ফার্স্ট ইন্টারনোড, যেটির ইন্টারনোডের লেন্থ সেটি কমে যায়, রেজাল্টিং ইন প্রিম্যাচুর ডেথ অফ প্ল্যান্ট, যার ফলে গাছ কিন্তু প্রিম্যাচুর ডেথ হতে পারে। সুগার কেন প্ল্যান্ট গ্রোথ গ্রোন আন্ডার হাই টেম্পারেচার এক্সিবিটেড স্মলার ইন্টারনোডস, সুগার কেন যদি উচ্চ তাপমাত্রায় জন্মানো হয় তাহলে কি হয়, স্মলার ইন্টারনোডস, ইন্টারনোড গুলো ছোট হয়। ইনক্রিজ টিলারিং, সুগার কেনের টিলারিং বেড়ে যায়। আর্লি সেনেসেন্স, গাছের পাতার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। অ্যান্ড রিডিউসড টোটাল বায়োমাস, গাছের পাতা কোয়ালিটি যদি নষ্ট হয় গাছের সালোক সংশ্লেষণ কমে যাবে, যার ফলে রিডিউস টোটাল বায়োমাস কমে যাবে, অর্থাৎ যে কেনের ওয়েট কমে যাবে। রিপ্রোডাক্টিভ ফেজেস মোস্ট সেনসিটিভ টু হাই টেম্পারেচার আর গ্যামেটোজেনেসিস, গ্যামেট যখন ফর্ম করবে হলো অ্যান্থেসিস, বিফোর 8 to 9 days বিফোর অ্যান্থেসিস, যখন গ্যামেটোজেনেসিস, গ্যামেট যখন উৎপন্ন হয় সেই সময়, এন্ড ফার্টিলাইজেশন 1 to 3 days আফটার অ্যান্থেসিস, অ্যান্থেসিসের পর গ্যামেট তৈরি হওয়া, তারপরে ফার্টিলাইজেশন হবে ইন ভেরিয়াস ক্রপ প্ল্যান্টস। এই সময় যদি তাপমাত্রা হাই টেম্পারেচার থাকে তাহলে কিন্তু গাছের ফুড সেটিং বাধাগ্রস্ত হবে, এবং অনেক সময় দেখা যাবে যে ফুড চিটায় পরিণত হতে পারে বা ফুড সেটিং না হতে পারে। ইন হুইট both grain weight and grain number appear to be sensitive to heat stress as the number of grains per year at maturity declined with increasing temperature. হুইটের ক্ষেত্রে বিশেষ করে যদি তাপমাত্রা বেড়ে যায়, বিশেষ করে যখন তোমার রিপ্রোডাক্টিভ ফেজের তাপমাত্রা যদি বেড়ে যায় হুইটের ক্ষেত্রে, তাহলে গ্রেন কমে যাবে পার ইয়ার at maturity, গ্রেন কমে যাবে। তাহলে কি হলো, হুইটের ক্ষেত্রে বিশেষ করে যখন প্যানিক্যাল ইনিশিয়েশন বা ফ্লাওয়ারিং স্টেজে যখন
হুইট গাছ ফ্লাওয়ারিং স্টেজে আসে, রিপ্রোডাক্টিভ ফেজে থাকে, তখন যদি তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের গ্রেন গুলো কিন্তু গঠন হওয়ার যে সময়, সেই সময় কিন্তু পায় না, তাড়াতাড়ি গ্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়, ম্যাচুরিটি ডিক্লাইন করে, তাড়াতাড়ি ম্যাচুরিটি স্টেজ ম্যাচুরিটি তাড়াতাড়ি হয়ে যায়, যার ফলে গ্রেনগুলো তাড়াতাড়ি গঠন হয়, গ্রেনগুলো কুঁচকে যায়, ছোট হয়ে যায় তাপমাত্রা যদি বেড়ে যায়। সেই কারণে কিন্তু আমাদের দেশে বলা হয়, হুইটকে বলা হয় 30 নভেম্বরের মধ্যে সোয়িং করতে। যদিও কিছু ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে যেগুলো ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইক পর্যন্ত সোয়িং করা যায়, তবে গমের ভালো ফলন পেতে হলে অবশ্যই 30 নভেম্বর মধ্যেই সোয়িং করতে হবে। এর কারণ হচ্ছে যে পরবর্তীতে যখন ফ্লাওয়ারিং স্টেজ আছে, তখন কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার আগেই যাতে ফ্লাওয়ারিংটা পিরিয়ডটা সমাপ্ত হতে পারে, সেই কারণে কিন্তু নভেম্বরের 30 তারিখের মধ্যেই গম বোনার জন্য সাজেস্ট করা হয়। ইন টমেটো, reproductive process are adversely affected by high temperature. হাই টেম্পারেচারের কারণে টমেটো রিপ্রোডাক্টিভ ফেজ ক্ষতিগ্রস্ত হয়, which include meiosis in both male and female organ. ফিমেল মেল অর্গানের মিওসিস প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, পোলেন জার্মিনেশন বাধাগ্রস্ত হয়, পোলেন টিউব গ্রোথের পরাগরেণু, পোলেন টিউবের পরাগধানের যে নালিকা, পরাগ নালিকা যে সেটির গঠনে বাধাগ্রস্ত হয়, রিটেন বাই দ্য স্টিগমা, যার ফলে স্টিগমা করতে গেলে ধারণ করতে পারে না, ফার্টিলাইজেশন এবং পোস্ট ফার্টিলাইজেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, যার ফলে কিন্তু টমেটোর ফুড সেটিং হতে পারে না। The most noticeable effect of high temperature on reproductive processes in tomato is the production of an exerted style. কি হয় টমেটোর ক্ষেত্রে? স্টিগমা is elongated beyond the anther cone. অ্যান্থারের চেয়ে স্টিগমা বেশি লম্বা হয়ে যায়, যার ফলে কিন্তু পরাগায়ন হয় না, সেলফ পলিনেশন হয় না, যার ফলে কিন্তু সেলফ পলিনেশন বাধাগ্রস্ত হয় টমেটোর ক্ষেত্রে, সেলফ পলিনেশন হতে পারে না। Poor fruit setting at the high temperature has also been associated with low levels of carbohydrate and growth regulator released in plant sink tissues. প্ল্যান্টের যেখানে খাদ্য জমা থাকে, সেই খাদ্যগুলো বিভিন্ন অঙ্গে যাতে পরিবাহিত হতে না পারার কারণে, ফুটে ফুড সেটিং এ ফুটে যেতে না পারার কারণে কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেট গ্রোথ রেগুলেটর গুলো কিন্তু যে সময় যেখানে ফুড সেট হয়, সেই সময় জায়গায় কিন্তু না পৌঁছানোর কারণে ফুড সেট হয় এবং ফল কিন্তু ছোট হয় বা ফল ধারণ কমে যায় বা ফল উৎপাদন হয় না। আর অ্যানাটমিক্যাল চেঞ্জেস, হোল প্ল্যান্ট লেভেলে কি হয়, কি ধরনের চেঞ্জ হয়? রিডিউস সেল সাইজ, গাছের কোষ উচ্চ তাপমাত্রা থাকার কারণে সেল সাইজ ছোট হয়, ক্লোজারাস টমেটা অ্যান্ড কাটেল ওয়াটার লস, টমেটোগুলো বন্ধ করে দেয় ওয়াটার লস যাতে কম হয়, ইনক্রিজ টমেটাল অ্যান্ড ট্রাইকোমেটাস ডেন্সিটি, স্টোমাটা পরিমাণ বাড়ে, আর ট্রাইকোমেটাস ডেন্সিটি বিশেষ করে রুটে যে সমস্ত হেয়ার থাকে, সেই সমস্ত হেয়ারের পরিমাণ বাড়ায় যাতে করে ওয়াটার লস কম হয়, গ্রেটার জাইলেম ভেসেল অফ বোথ রুট অ্যান্ড শুট, জাইলেম ভেসেল গুলো বড় হয়, ড্যামেজ দ্য মেসোফিল সেল অ্যান্ড ইনক্রিজড পারমিটিভিটি অফ প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ভেদ্যতা বাড়ায়, এটি ক্ষতি গাছের জন্য ক্ষতিকর, হাই টেম্পারেচার রিডিউস ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস কমে যায়, বাই চেঞ্জিং দ্য স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ থাইলাকয়েডস, আমরা গত ক্লাসে থাইলাকয়েড দেখিয়েছিলাম, সেই থাইলাকয়েডের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, যার ফলে ফটোসিনথেসিস কমে যায়, লস অফ গ্রানা স্ট্যাকিং অর ইটস সোয়েলিং, গ্রানার পরিমাণ, মাটির মধ্যে যে গ্রানা সেটির পরিমাণ কমে যায় এবং এটি স্ফীত হয়ে যেতে পারে, যেটির কারণে ফটোসিনথেসিস কমে যায়, গাছের ফলন কমে যায়। আর ফেনোলজিক্যাল চেঞ্জেস, গাছের আকৃতিতে কি ধরনের চেঞ্জ আছে? During vegetative stage, high temperature can damage leaf gas exchange properties. গাছের গ্যাস এক্সচেঞ্জ প্রপার্টি কমে যায়। During reproduction, a short period of heat stress can cause significant increase in flower bud and flower abortion. ফ্লাওয়ার বাডের পরিমাণ বেড়ে যায়, সিগনিফিকেন্টলি বেড়ে যায় এবং ফ্লাওয়ার অ্যাবর্শন, ফুল পরাগায়ন হয় না উচ্চ তাপমাত্রার সময় যদি রিপ্রোডাকশন ফেজে থাকে গাছ, ইম্পেয়ারমেন্ট of pollen and anther development by elevated temperature is another important factor contributing to decreased fruit set in many crops at moderate to high temperature. হাই টেম্পারেচারের কারণে মানে ফল গাছের তাপমাত্রা বাড়ার কারণে ফুড সেট হতে পারে না, কারণ হলো পোলেন এবং অ্যান্থার গুলো সঠিকভাবে গঠন হতে পারে না। হাই টেম্পারেচার হ্যাসেন দ্য ফেনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইন হুইট, অর্থাৎ তাড়াতাড়ি শীষ বের হওয়ার, যতদিন
সময় দরকার ছিল ততদিন সময় না নিয়ে তাড়াতাড়ি শীতটা বের হয়, তাড়াতাড়ি অ্যান্থেসিস হয় এবং তাড়াতাড়ি ম্যাচুর হয়ে যায়, যার ফলে গমের দানাগুলো কিন্তু ছোট হয়। Consequently, grain filling duration is also decreased. Grain filling duration তাড়াতাড়ি কমে যায়, যার ফলে গমের দানা ছোট হয়, গমের শীষ ছোট হয়, গমের দানাগুলো কুঁচকে যায় এবং উম, ফলে কিন্তু ফলন কিন্তু কমে যায়। আজকে থাক স্যার, টাইম শেষ। Physiological response সেটা দিয়ে আমি শেষ করবো। Water relation, heat space, water with the leaf water relation and root hydraulic conductivity কমে দেয়। Enhance transpiration induces water deficiency in plants, transpiration বাড়ায়, যার ফলে গাছের ওয়াটার ডেফিসিয়েন্সি হয়, ওয়াটার পোটেনশিয়াল কমে যায়। ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে, আমরা কালকে ইনশাআল্লাহ শেষ করবো চ্যাপ্টার। লিংক পেয়েছো নিশ্চয়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে তাহলে। আজকে পড়াগুলো আবার গতকাল একটু রিক্যাপ করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কালকে আমরা শেষ করে রিক্যাপ করবো এটি। হ্যাঁ কালকে আমরা শেষ করবো এবং রিক্যাপ করবো। এরপরে ক্লাস আছে তোমাদের? হ্যালো না স্যার।